ভিউয়ার্স, আমি এখন ফোর সিজন রেস্তোরাঁ থেকে বের হচ্ছি। আসলে আমাদের আজকের গন্তব্যস্থল হচ্ছে কক্সবাজার টু উখিয়া। আমি মূলত যাচ্ছি আমার এলিগেটরস কুমিরের প্রজনন কেন্দ্রটা দেখার জন্য। তো পথের মধ্যে অনেক কিছু দেখা হবে, শেখা হবে, জানা হবে। আপনারা আমার সাথে থাকবেন, আমার ইউটিউব চ্যানেল রোকেয়াস টিভির সাথে থাকবেন। লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে উৎসাহিত করুন। এখানে আমরা দেখতে পাচ্ছি দূরে দূরে সব পানের অনেক বরজ দেখেছি, ইটের ভাড় দেখা যাচ্ছে। তারপরে যেটা বেশি চোখে পড়েছে আসার সময়, অনেকগুলো সুপারি গাছ, কলা গাছ। এইসব দেখার মতো আর কি, ছবির মতো। এখন আমরা প্রায় মরিচা যে জায়গাটা, ওটা ক্রস করবো, একটা বাজার, ওখান থেকে আমরা যাব। এখন এক বাজারের কাছাকাছি এসে গেছি। আমরা রামু রোড হয়ে যাচ্ছি। এটা হচ্ছে ক্যান্টনমেন্ট এরিয়া, সেনানিবাস পার হয়ে যাচ্ছি। খুব পরিচ্ছন্ন, সুন্দর প্রকৃতি। এমনিও সেনানিবাসের দিকগুলা খুবই পরিচ্ছন্ন থাকে, ওরা অনেক সুন্দর পরিচ্ছন্ন করে রাখে সর্বদিকে। এখানে ঝোপঝাড়ে আমরা বোগনভিলিয়া, বিভিন্ন রঙের বোগনভিলিয়া দেখতে পাচ্ছি। পাহাড়ের পাদদেশে রাবার বাগান আছে, সুপারি, অনেক সুপারি বাগান আছে, বিভিন্ন রকমের কাঠ, উঁচু নিচু বন্ধুর পথ। আমাদের এখন আমরা যাব প্রথমে মরিচা যে জায়গাটা, ওই বাজারটা যাচ্ছি। ওখান থেকে আমাদের গন্তব্যস্থল যেখানে, ওখানে আমাদের যেতে হবে। পথিমধ্যে আমরা অনেক কিছু ক্রস করে এসেছি। আমরা আস্তে আস্তে চেষ্টা করব সব কিছু আপনাদেরকে দেখানোর জন্য। সারিবদ্ধ কলা বাগান, সুপারি লাইন ধরেছে বেশিরভাগ। এখানে আমি সুপারির বাগান দেখতে পাচ্ছি। সুপারি বাগান আছে বলে মনে হয় এখানে পানের বরজও বেশি। তাই তো শেফালি ঘোষের কণ্ঠে আমরা শুনেছি। যদি সুন্দর একখান মুখে পাইতাম, যদি নতুন একখান মুখে পাইতাম, মশকালির পান কিলি তার বানাই খাবাইতাম। যদি সুন্দর একখান মুখে পাইতাম, যদি নতুন একখান মুখে পাইতাম, মশকালির পান কিলি তার বানাই খাবাইতাম। একদিনে লাই ডাকি তারি, একদিনে লাই ডাকি তারি, হাউসের পিরিতি শিখাইতাম আমি, হাউসের পিরিতি শিখাইতাম। মশকালির পান কিলি তার বানাই খাবাইতাম, মশকালির পান কিলি তার বানাই খাবাইতাম। প্রচুর কলা বাগান আমরা ইতিমধ্যে দেখলাম। আর
সুপারির মেলা বলা যায়, সুপারি গাছের। আমরা এসে গেলাম উখিয়াতে। এটা উখিয়াতে যেখানে আমি থাকবো। আমার মেয়ের জামাই আছে। বাড়িটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে খুব আর্টিস্টিক বাড়ি, অনেক সুন্দর জমিদার বাড়ির মতো। এখান থেকে আস্তে আস্তে আমি আমার কার্যক্রম শুরু করব। তো এই ফাঁকে আপনাদেরকে দেখাচ্ছে বাড়িটা দেখতে কেমন লাগছে আপনাদের। আশা করছি আপনাদের পছন্দ হয়েছে। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি খুব সুন্দর উখিয়াতে একটা বাড়িতে, খুব আর্টিস্টিক বাড়ি। এই বাড়িটা হচ্ছে, এখানে থাকে আমার ভাস্তি ইশাদ, স্বামী আলমুন। এখানে আমরা স্টে করব একটা রাত। এখান থেকে আমরা আমাদের গন্তব্যস্থল যেসব প্রজেক্টগুলো আমরা দেখব, এগুলাতে আমরা যাব। তো এই পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। এখানে আর ঘরে পাবি এর যাতে মিলাবি জিনিসটা কত সুন্দর হইতে আছে। আর ইয়াইবে আরো সুন্দর করি সিঁড়ি দিয়ে উঠে নামাইবে আর গুলিস। গরম লুচি, নলার ঝোল, অর্ডার দিস। আমার মেয়ে জামাই আলমুন আর ইশাদ, আমরা কিন্তু অলরেডি আমি টেবিলে আসার আগে ওরা নাস্তা খাওয়াই শুরু করেছে। রন্ধনশিল্পী বলে কথা, কিছুটা হাত তো আমাকে দিতে হয়েছে, আমি পুরিগুলো বানিয়েছি। যাই হোক, আমার জামাই অসাধারণ নলা রান্না করছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখন আমি কিন্তু একটা খাবো, তবে আমার চেহারাটা আপনাদেরকে দেখাবো না। আমি একটা নিচ্ছি এখান থেকে। এটা দেখতে এত লোভনীয় ইয়ামি হয়েছে বলার মতো না। তো
এখানে যে খাবারগুলো আজকে ব্রেকফাস্টে আমরা খাচ্ছি সেটা হচ্ছে নলা, একদম বাচ্চা বাচ্চা গরুর নলা এখানে পাওয়া যায়। খুবই বাচ্চা আর কি, দেখতে চেহারায় মনে হচ্ছে। তারপরে এখানে আছে গরুর মাংস, একদম কালো কালো করে ভুনা, রসা ভুনা। তারপরে আছে সবজি দিয়ে, ডিম দিয়ে অমলেট আছে, চালের রুটি, পরোটা, পুরি। তিনটার সংমিশ্রণে আমরা রাজকীয় ব্রেকফাস্ট করতেছি। এরপরে আমাদের গন্তব্যস্থল আপনাদেরকে প্রথম থেকে বলে আসছি, সেটা হচ্ছে কুমিরের সন্ধানে, কুমিরের প্রজেক্টে যাব। রোহিঙ্গা কুতুবালং ঘর শরণার্থী, রোহিঙ্গা শরণার্থীর এখানে অনেক বড় বাজার আছে, এগুলো ওদের ঘর বাড়ি। আমরা এখানে দেখি, এখানে পাহাড়ের পাদদেশেও অনেকগুলা দেখা যাচ্ছে দূরে দূরে। আমি গাড়ি থেকে অবশ্যই এটা নিচ্ছি, অনেক দূরে পর্যন্ত ওদের ঘর বাড়িগুলো, চালাগুলো আপনারা দেখতে পাচ্ছেন। দুই দিকেই কিন্তু এভাবে আছে, অনেক প্রচুর শরণার্থী ঘর, প্রচুর ঘর। এখানে আসার পর আমার মনে হচ্ছিল যে মুক্তিযুদ্ধের সময়ে এরকম শরণার্থীরা বিভিন্ন গ্রামে যে গেছে, ওরাও কিন্তু এরকম করে আশ্রয় নিয়েছিল। এই আশ্রয় জিনিসটা যখন চোখের উপর ভেসে ওঠে, তখন মুক্তিযুদ্ধের কথা ভেসে ওঠে। কিছু ঘর আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা পুরো একটা ব্যারিকেড করা এরিয়া। এটা কিন্তু ঘরগুলো দূর থেকে আপনারা দেখতে পাচ্ছেন, ওদের কাপড় চোপড় ওরা রোদে দিয়েছে। ওদের বাড়ি ঘরগুলো একটু ডিফারেন্ট, কিন্তু বেশ পরিচ্ছন্ন লাগছে আমার বাইরে থেকে। এখন আমি রাবার বাগান দিয়ে যাচ্ছি। এই যে এগুলো সবকিছু সব রাবার বাগান, কিন্তু প্রচুর রাবার বাগান এখানে আছে। এই রাস্তাটা দিয়ে আমি একটু বালি মেঠো পথ ধরে, পিচঢালা যদিও পথ, দুই পাশে লাল মাটি, এত সুন্দর লাল মাটি আর দেশে। এইখানে সাইনবোর্ড টাইনবোর্ড সব আছে। কুমিরের প্রজনন কেন্দ্র, এটা প্রজনন কেন্দ্র হিসাবে রাখা হয়েছে। এখন আমরা আজকে এগুলোই দেখব। এটা ধুম ফার্মিং লিমিটেড। এখন দুই পাশে খুব সুন্দর, কবির ভাষায় বলতে হয়, এমন দৃষ্টি কোথাও খুঁজে পাবে না, সকল দেশের সেরা, সে যে আমার জন্ম। আমরা কিন্তু এখন যে এলাকাতে পৌঁছে গেলাম, এটা নাইক্ষ্যংছড়ি থানা বলে, এটা বান্দরবান এলাকার পড়েছে, পার্বত্য চট্টগ্রাম এলাকায়। এটার দুই পাশে এগুলো সবগুলো কিন্তু ড্রাগন ফলের সারিবদ্ধ যে গাছগুলো দেখাচ্ছি আমি, এগুলো সব ড্রাগন ফলের গাছ। কি সুন্দর করে ওরা এটা মাচার মতো করে তৈরি করে রেখেছে। এগুলো কিন্তু সিজনে একদম লাল হয়ে থাকবে ড্রাগন ফল, অনেক দূর পর্যন্ত বাগান আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা এখন এই যে কুমির প্রজনন কেন্দ্রে যাচ্ছি। খুব সুন্দর রোডটা, উঠা নামা একদম বন্ধুর পথ। এখানে এদিকে সীমান্ত কাছে, এই দিকটা মনে হয় মায়ানমার সীমান্ত। অ্যাকচুয়ালি জায়গাটা এত নিরিবিলি, এত পাহাড়ি,
খুবই সুন্দর আর কি। তো আমরা এখানে আবার একটু ধান ক্ষেতও দেখতে পাচ্ছি। এটা মনে মধ্যে সুন্দর ধান হয়েছে, মানে ইয়েগুলো হয়েছে, জ্বালাগুলো হয়েছে। এখন আমরা আমাদের গন্তব্যস্থল যেটা বললাম কুমির প্রযোজন কেন্দ্রে একটু পরেই প্রবেশ করব। আমরা এখন মেইন ফটকে চলে এসেছি, কুমির প্রযোজন কেন্দ্রের। সাইনবোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, অনেক কিছু লেখা আছে। তো আমরা এখন ফটক দিয়ে ভিতরে ঢুকবো। এরপর আমরা যাব আমাদের মূল জায়গায়। মূল রাস্তা থেকে ভেতর পর্যন্ত 3 মিনিট হাঁটা হয়ে গেছে। প্রকৃতি অনেক সুন্দর। হাঁটাটা যদিও শরীরের জন্য ভালো, মনে হয় আর একটু হাঁটতে হবে। আমরা কিন্তু একদম টায়ার্ড হয়ে গেছি, সময় লাগছে হেঁটে উপরে যেতে। এখানে একটু টিলা টাইপের জায়গায় আমাকে উঠতে হবে। আমরা এখন দাঁড়িয়েছি বিটার হাউসের সামনে, যেখানে কুমিরের প্রযোজন কেন্দ্র আমি বলেছিলাম। এখানে আমরা এসে দেখতে পেলাম সব কিছু কিন্তু আলাদা আলাদাভাবে তৈরি করা হচ্ছে। এইখানে এই যে আমরা অলরেডি একটু দূরে হয়ে গেছে আমার থেকে, কিছু কুমির আমরা দেখতে পাচ্ছি দূরে আছে। আমরা চেষ্টা করছি আর একটু কাছে যাওয়ার জন্যে। এখানে মূলত বিটার হাউস লেখা আছে। এরপরে আমরা ছোটগুলা দেখতে চেষ্টা করব। আমরা প্রথমে বড়গুলাকে আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি। ভিউয়ার্স, আমরা এখন চেষ্টা করেছি এই যে কুমিরগুলো রোদ পোহাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন দূরে এত শান্ত হয়ে রোদ পোহাচ্ছে। আমি তো প্রথমে এসে ভয়ে পেয়ে গেছি। এদের একদম নড়াচড়া নাই, পানির ঠিক পাশে করে ওরা, দেখেন আপনারা। আমরা চেষ্টা করছি দেখার জন্য যেন আর একটু বড় আকারে দেখানো যায়। একটাকে একটু সাঁতরাতে দেখছি, ইতিমধ্যে একটু পানি খাচ্ছে, হয়তো আমাদের সামনের দিকে হয়তো আসছে। আমরা ঠিক এদের থেকে অনেক দূরে আমাদের অবস্থান, কারণ আমি একটা টিলার উপরে আসলে বসে বসে এদেরকে অবলোকন করছি। খুবই আর্টিস্টিক একটা জায়গা, বেশ ভীষণ সুন্দর। কি সুন্দর করে মাছের মতো সাঁতার কাটছে। সাঁতার কাটছে খুব সুন্দর করে। আরো কাছে যেতে পারলে আরো খুবই মজা হতো আর কি। কাছে তো যাওয়া সম্ভব না এখানে, কারণ নিচের থেকে ওয়াল তুলে দেওয়া হয়েছে। মানে খুব সাবধান ভাবে যেন মানুষে দেখতে পারে। আবার এই প্রত্যেকটা টিলার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বসার জন্য বেঞ্চি করে দেওয়া হয়েছে, পাকা বেঞ্চি। আসলে এই যারা এটার উদ্যোগ নিয়েছে আমি তাদের প্রশংসা জানাই। দাঁড়িয়েছি সাব অ্যাডাল্ট যেগুলো কুমির, এদের কাছে দেখা যাচ্ছে প্রচুর, কিন্তু এমন ভাবে শুয়ে আছে মনে হচ্ছে মরেই গেছে, কিন্তু আসলে একটাও মরে নেই। এদেরকে এইভাবে লালন পালন করে যারা লালন পালনকারী, তারাই বলতে পারবে। এদের দেখি আমি এখানে এত নিরিবিলি, এখন আমি কারোর সাথে কথা বলতে পারিনি। দেখা যাক, এদের সাথে মুখে আমাদের শুনতে হবে বাকি কথাগুলো। আমরা একটা হাউস দেখতে পাচ্ছি এখানেও। এখানে কিন্তু পরপর দুটো কুমিরকে আমি ভাসতে দেখছি। আসলে এত উঁচা ওয়ালগুলা, যার জন্য আপনাদেরকে দেখাতে আমাদের কষ্ট হচ্ছে। তারপর আমরা চেষ্টা করছি কিভাবে দেখানো যায়। এখানে আমি একটা ওয়ালে লেখা পাচ্ছি 1 থেকে 12। এটাও সাব অ্যাডাল্ট, মানে সম্ভবত এটা বয়সের ইয়েটা দেখা যাচ্ছে। বড় ছোট একটু
মাঝের বাচ্চাও আছে, মাকেও দেখা যাচ্ছে। আর ওই ভাসছে, অনেকগুলো ইতিমধ্যে ভাসছে। আমি জানি না ভিউয়ার্স আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন, তবে আমি তো সরাসরি চেষ্টা করছি দেখার জন্য। তবে ওরা একদম ওয়ালের কিনারায় কিনারায় আছে, একটু করে উপর অংশটা দেখা যাচ্ছে। ভিউয়ার্স, এখানে প্রচুর পরিমাণে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সবচেয়ে মজার হলো এদেরকে আবার ছায়ার জন্য, শেড দেওয়ার জন্য এখানে আমরা বটবৃক্ষ দেখতে পাচ্ছি, একটু একটু মাঝখানে বৃক্ষ রাখা হয়েছে। এরা একে অপরের সাথে কিভাবে জড়িয়ে ধরে আছে এটা দেখার একটা বড় বিষয়। মানে এটা দেখলে মনে হবে যে সবাই ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ। এখানে আবার একটা ব্রিডার হাউস দেখতে পাচ্ছি আমরা। এটা A6 লেখা আছে। এটা অ্যাডাল্ট ক্রোকোডাইল। ভিউয়ার্স, এখানে দেখতে পেয়েছি আমি অনেক পাখি টাকি দেখলাম। উট পাখি দেখলাম। আসলে এগুলা শখ করে এখানে যারা কর্মচারীরা আছে পালে, এদের সাথে খেলাধুলা করে, এদেরকে নিয়ে সময় কাটায়। যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন, ইনচার্জ, আপনার নামটা ভাই বলেন একটু। আমার নাম মোহাম্মদ আবু সায়েম। আবু সায়েম, আপনাকে আমি কিছু জিনিস জানতে চাচ্ছি। আমরা বিশেষ করে আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের এডুকেটার্সের অনেক কিছু দেখলাম আর কি, কুমির প্রজনন কেন্দ্র এবং কুমিররা বেশ সুন্দর করে মানে ইউনিট ভাগ করে রাখা হয়েছে। কিন্তু মানে বেশিরভাগ কুমিরকে আমি কিন্তু সাঁতার কাটতে দেখলাম কিছু, আর সবগুলো এরকম মরার মতো মনে হচ্ছে পড়ে আছে, তাই না? আচ্ছা, আমি একটু জানতে চাইবো মানে আপনারা কিভাবে এটার রক্ষণাবেক্ষণ প্রতিপালন করে থাকেন, একটু এটা সম্পর্কে একটু বলেন প্রথমে। আমাদের এখানে যে কুমিরটা চাষ করা হচ্ছে সেটা হচ্ছে আমরা স্টুডিয়ান ক্রোকোডাইল বলি, অনেকে সল্টেড ওয়াটার ক্রোকোডাইল বলে। বেসিক্যালি এটা লবণাক্ত পানিতে হয়। আমাদের কুমিরগুলো প্রথমে মালয়েশিয়া থেকে আনা হয়েছে এখানে চাষ করার জন্য। 50টা বিডার দিয়ে শুরু হয় আর কি। 50টা বিডার থেকে শুরু করে এখন আমাদের আলহামদুলিল্লাহ ভালো একটা প্রোডাকশন চলে আসছে আর কি। এক্সপোর্টের জন্য যে কোয়ান্টিটি প্রয়োজন আমাদের সবগুলো আছে। আপনার 50টা কুমির দিয়ে প্রথমে যাত্রা শুরু করেছেন বলবেন? হ্যাঁ, তারপর পরে আমাদের এখন প্রজনন হচ্ছে, প্রজনকৃত হয়ে আমাদের কুমির সংখ্যা বাড়ছে এখন ধীরে ধীরে। এই যে প্রযোজন ইয়েটা, এটা খুব চমৎকার দেখলাম আমি একটু আগে আপনাদের, যেগুলো ব্রিড বলা হচ্ছে, তাই না? ব্রিডিং ব্রিডার। তো ওইটা কিভাবে করেন, মানে ওখানে আপনাকে কিভাবে প্রতিপালনের একটা বিষয় থাকে, তো আমি এটা ডিটেলস একটু জানতে চাচ্ছি। সেই কুমিরগুলো যখন প্রজনন দিতে হচ্ছে বর্ষাকালে এরা ডিম পারে। ডিমগুলো পারলে যখন উপরে ওরা বর্ষার বা যখন বৃষ্টি শুরু হয় তখন কিছুদিন আগে তারা নেস্টিং করা শুরু করে। নেস্টের পরে ওখানে ওরা ডিম পারে। ডিমগুলো আমরা সেখান থেকে কালেকশন করে সেগুলো আমরা ইনকিউবেটরে স্থাপন করি। ইনকিউবেটরে 85 থেকে 90 দিন পর বাচ্চাগুলো ফুটে বের হয়। আচ্ছা। আর এখন যেহেতু আপনি বলছেন যে কুমিরগুলো একদম মরার মতো শুয়ে আছে, বেসিক্যালি এখন না। এখন যেহেতু শীতকাল, এটা যেহেতু শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, অলরেডি এটা হাইবারনেশন চলে গেছে। এখন এরা সূর্যের আলো যখন উঠবে তখন এরা তাপ নেবে, আর যখন রাত হয়ে যাবে এরা আবার পানিতে চলে যাবে। ও, রাতে চলে যাবে সবগুলা? পানিতে চলে যাবে এবং এখন কোনো ধরনের তারা খাবার দাবার গ্রহণ করবে না। যেহেতু এটা হাইবারনেশনে চলে গেছে, কোনো ধরনের তারা শক্তিও খরচ করতে চাইবে না। তাই যখন কখনো যদি তারা এক্সট্রা খাবার গ্রহণ করে শীতের ভিতর, তখন খাবারগুলো সে উগড়ে ফেলবে। আচ্ছা, বমি করে দিবে। আচ্ছা, আমি যেটা দেখলাম এখানে আপনারা যে কুমিরগুলা রেখেছেন, কতগুলা কিন্তু অনেকগুলো একত্রে আছে, তাই না? কতগুলো আছে আলাদা আলাদা বড়গুলা।
তো এই যে পানির সংখ্যাটা দেখলাম, যে হাউসগুলো দেখলাম, গভীরতা কতটুকু আছে এটা প্রত্যেকটা পুকুরের গভীরতা প্রায় 8 থেকে 10 ফিট নিচে? জি। আর তারপরে ওই চিকন যে কোনো অসুবিধা হয় না ওটার জন্য? না না, কোনো অসুবিধা নেই। এটা যেহেতু ক্যাপটিভ ব্রিডিং এর ক্ষেত্রে এটাই ওদের জন্য যথেষ্ট। আচ্ছা, এই যে ডিমটা প্রতিপালনের ইয়েটা তো আমরা দেখলাম না ওখানের মধ্যে, ওটা কোথায়? ওটা একটা আলাদা স্টেজ। ওই স্টেজগুলোতে আমরা যখন এটা অনেকটা মাছ আর কি, যখন আমরা বলি মাছ জীবন পালন করতে হয়, হ্যাঁ, হ্যাচারি, নার্সারি বা আদার্স যে স্টেজগুলো থাকে ওগুলো ভাগ ভাগ এগুলো থাকে। ভাগ ভাগ করা, ওরকম করা আছে। আগা থেকেই আপনার কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে? না, ওই ধরনের প্রতিবন্ধকতা এখনো সৃষ্টি হয়নি। তবে কুমির পালন লালন পালনের ক্ষেত্রে যে আমার গভর্নমেন্টের কর্তৃক যে বিধিমালা আছে, সেই বিধিমালার ভিতর কিছু কিছু বিষয় আছে ইনক্লুডেড হয়ে গেছে, যেগুলো ফার্ম করা বা অনেক ক্ষেত্রে একটু জটিলতা সৃষ্টি হয়েছে আর কি। হ্যাঁ, যেমন 19 নতুন নীতিমালা অনুসারে আমাদেরকে প্রত্যেকটা কুমিরের জন্য প্রতি বছর 100 টাকা করে 1000 টাকা করে দিতে হবে। হ্যাঁ, যেহেতু আমাদের যতগুলো কুমির আছে এই প্রত্যেকটা কুমিরের জন্য প্রতি বছর 1000 টাকার গভর্নমেন্ট আমাদেরকে একটা ফি নির্ধারণ করেছেন আর কি। সেটা আমাদের জন্য অনেক বার্নিং হয়ে যায় আর কি। হ্যাঁ, যেমন এটা অন্যান্য প্রাণীর ক্ষেত্রে, হাতির ক্ষেত্রেও আছে, হরিণের ক্ষেত্রেও আছে। হরিণ, হাতি এগুলো সাধারণত কম আকারে বা 10টা 15টা এটা পালন করা যায়। আপনাদের এখানে তো অনেকটা বেশি হয়ে যায়। হ্যাঁ, সেটা আমাদের ক্ষেত্রে দেওয়াটা অনেক মানে আমাদের ফার্ম পরিচালনার ক্ষেত্রে খুবই একটা কঠিন ব্যাপার, অনেক টাকা ইনভেস্টমেন্ট। এদিকে তারপরে এটা যে ধরনের খাবার খায়, অবশ্যই মাংসচাষী প্রাণী, মুরগি বা চিকেন বা ফিশ মিট যেগুলো আছে, সেগুলো একটা এখানে রোহিঙ্গা পার্শ্ববর্তী হওয়ার কারণে বা মায়ানমারের সাইডে হওয়ার কারণে এখানে খাবার দাবারের দাম প্রচুর বেশি। সেক্ষেত্রে এখানে এদের সার্ভ করা কষ্ট হয়ে যায় আমাদের। আচ্ছা, এদের জন্য আপনারা চাইলে আলাদা করে এখানে ফার্ম টার্ম করে এদের খাবারের ব্যবস্থা করতে পারবেন? হ্যাঁ, সেটা তো অবশ্যই করা, সেটা আমাদের পরিকল্পনা আছে, আমরা করছি, দেখছি কিভাবে এখানে ডেভেলপ করা যায় আর কি ওই বিষয়গুলো নিয়ে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি অনেক কুকুর, আমার তো ঢুকতে প্রথমে ভয় লেগেছে। এত কুকুর লালন পালন কেন করছেন? এগুলো সাধারণত এখানে থাকে, আমরা এগুলো স্ট্রিট ডগ বলতাম আগে, পরে এখানে থেকে থেকে আমাদের এখানে যেহেতু একটা মাংসের উৎস আছে, খাবার দাবারের উৎস আছে, ওরা এখানে থাকে আর কি, উদ্দেশ্য খাওয়ার জন্য এখানে থাকে। এগুলা খায়, এগুলো খায়, তারপরে এগুলো আবার আপনাদের কাজও দেয়, আমাদের দারোয়ানিও করে। সেটা তো অবশ্যই। হ্যাঁ। তো ভিউয়ার্স, আপনারা শুনলেন, খুব দরকারি আমরা কিছু আলোচনা শুনতে পেয়েছি। তবে আমাদেরকে অবশ্যই ওনাদের বিষয়টা অনেক ভাবতে হবে। বিশেষ করে আপনি বলছেন এটা ফরেস্ট ডিপার্টমেন্ট দেখে, তো ফরেস্ট ডিপার্টমেন্টকে এই ক্ষেত্রে এগিয়ে আসতে হবে। ওদের মানে ওরা নিজেরা যেন এটা নিয়ে দাঁড়াতে পারে। ওরা দাঁড়ানো মানে আমাদের সরকার দাঁড়ানো মানে দেশ ডেভেলপমেন্ট। তো আমি আশা করছি সবার নজরে পড়েছে, পর্যটকরা আসবেন, তারা উৎসাহিত হবে। আমার মনে হয় এটা আরো বেশি সুন্দর হবে। এখানে আমরা একটা বিল্ডিং দেখতে পাচ্ছি না, অনেক বড় আকারের। আপনার একটা, এটা কি গেস্ট হাউস, রেস্ট হাউস এই ধরনের কিছু চিন্তা করছেন না? না না, এটা আমাদের সাধারণত একটা অফিস আর কি। এখানে অফিস হলেও জিনিসটা অনেক বড় আকারে সুন্দর হয়েছে। তো আপনারা কি এখানে পরবর্তীতে কি কোনো পরিকল্পনা আছে, 1 রাত 2 রাত কেউ স্টে করতে পারে আগে থেকে? আমাদের এই ধরনের পরিকল্পনা আছে, আমরা সামনের দিনে কাজ করছি আর কি। আমাদের যেহেতু জায়গাটা অনেক বড়, গভর্নমেন্ট থেকে লিজ নেওয়া প্রায় 25 একর। 25 একর জায়গা, সেক্ষেত্রে আমাদের এই ধরনের পরিকল্পনা আছে, আমরা এগুলো নিয়ে আমরা আগাচ্ছি। এবার আমাকে বলেন তো, এই যে আমি মহতেই বলবো, কারণ এইসব জিনিস তো সবার দ্বারা সম্ভব না। উনি যেই করুক না কেন, এটা তো একটা মানে নিজে ইনভেস্ট করে খুব ইন্টারেস্ট নিয়ে কাজটা করেছে, পয়সাটা কখন ফেরত পাবে নিজে জানে না। এটা একটা আনডেভেলপমেন্ট এরিয়া। এই এরিয়াতে ডেভেলপ করার জন্য, কাজ করার জন্য কে উদ্যোগটা গ্রহণ করেছে প্রথমে? জি, আমি প্রথমেই বলতে পারবো এটা বাংলাদেশের একটা প্রথম শ্রেণীর ব্যবসায়ী প্রতিষ্ঠান আকিজ গ্রুপের একটা সংগঠন আর কি। আচ্ছা, সেখান থেকে আকিজ ওয়াইল্ডলাইফ ফার্ম নামকরণ করা হয়েছে। বেসিক্যালি এটা একটা আনডেভেলপমেন্ট জায়গা বলা চলে। এখানে জায়গাটাকে সুষ্ঠু ব্যবহার করার জন্য এবং পাশাপাশি যারা দরিদ্র মানুষ বা যারা কাজকাম করে খেতে পারছেন তাদেরকে ডেভেলপ বা কর্মসংস্থান সৃষ্টির জন্য, পাশাপাশি আমি বলবো বন্যপ্রাণী সংরক্ষণের জন্যও আমরা এই ফার্মটা গড়ে তোলা আর কি। পাশাপাশি আমরা আরো যেটা না বললেই নয়, যে এটা থেকে আমরা বাংলাদেশ সরকারকে বড় ধরনের
রেভিনিউ পাবে আর কি। হ্যাঁ, রেভিনিউ, রাইট, যেটা দিয়ে আমাদের যেটা দিয়ে আমাদের দেশ ও জাতি উন্নত হবে, উন্নত হবে। এটাই তো ভিউয়ার্স, আমরা এতক্ষণ আবু সায়েম, না আপনার পুরো নাম? ঠিক আছে, মোহাম্মদ আবু সায়েমের কাছ থেকে অনেক তথ্য পেলাম, খুব দরকারি তথ্য, যেগুলো আমাদের জানা ছিল না, অনেক কিছু জানলাম। তো আবু সায়েম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আশা করব আমরা আবার আসবো আরো একদিন, তখন আমরা আপনার স্বপ্নের কথাগুলো যেন বাস্তবায়িত হয়। আর সেই সাথে আমি আমার ভিউয়ার্সদেরকে বলতে চাই যে আমরা সবাই কক্সবাজার আসছি, রেগুলার অনেক আসছে, হাজার হাজার পর্যটন। এটা পর্যটন কেন্দ্র, এটাও একটা পর্যটকদেরও দৃষ্টি এটা আকর্ষণ করুক, এই কামনায় আপনারা ভালো থাকেন। আমি এখন আপনাকে একটু করে দেখাতে চেষ্টা করছি, আমি যেখানে বসে এতক্ষণ কথা বলেছি এটা কিন্তু একদম মিয়ানমার বর্ডারের সাথে, এই দিক দিয়েই কিন্তু মিয়ানমার সব শরণার্থীরা আসা যাওয়া করে। এটার নিচে একটা খুব বড় একটা খালের মতো আছে, বর্ষাকালে সম্ভবত এটা ডুবে থাকে পানিতে। আর দূরে পাহাড়, যেটা এটা পুরোটা মিয়ানমার বর্ডার। হ্যাঁ, এখানে দেখছি বাগান এখন শুরু হয়েছে, বারমাইয়া বাগান বলে, মানে আম বাগান। এগুলো একেবারে সারিবদ্ধভাবে অনেকগুলো আম বাগান। ইতিমধ্যে আমি অনেক টুরিস্টদের দেখছি, আমার পাশে আছে একটা পরিবার, বেশ সুন্দর করে ওনারা এখানে ঘুরে ফিরে কুমিরের প্রজনন কেন্দ্র দেখেছেন। আপনাদের ভাই কেমন লেগেছে? খুব ভালো লাগছে। হ্যাঁ, এই যে বাবু, তোমার নাম কি? তোমার কি এটা দেখে কি মনে হলো? তুমি কি কিছু শিখতে পেরেছো? বাংলাদেশের প্রাণীদের কথা বলা হয় না, প্রাণী লিখতে গেলে লিখতে পারবা, তাই না? এগুলোই চেষ্টা করবা। ভিউয়ার্স, আমি বলেছিলাম আমার উদ্দেশ্য হচ্ছে কক্সবাজার টু উখিয়া থেকে আমার এখানে আপনাদেরকে এলিগেটরস কুমিরের প্রজনন কেন্দ্র দেখানো, প্রতিমধ্যে কিছু কিছু দর্শনীয় স্থান। তো সারাদিনে আসলে আমি সব কিছু কভার করতে পারিনি, আর আপনারা আমার চেহারা দেখে বুঝতে পারছেন আমি কত বেশি টায়ার্ড হয়ে গেছি। যেগুলো আমি দেখাতে পারিনি সেগুলো আবার আরেকটা সময় নিয়ে অবশ্যই দর্শনীয় স্থানগুলোকে আমি দেখাতে চেষ্টা করব, কারণ বাংলাদেশে অনেক কিছু আছে আমাদের চট্টগ্রামে দেখার মতো। যাই হোক, তারপরেও একটা খুব আনন্দ লাগছে, আমি যতটুকু পেরেছি আপনাদের কাছে এটা উপস্থাপন করতে চেষ্টা করেছি। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই রোকেয়াস টিভি ইউটিউব চ্যানেল রোকেয়াস টিভিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।